বাংলাদেশের রাষ্ট্র, সংবিধান এবং নিম্ন আয়ের মানুষ। আজকের এই বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করছেন গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক সৈয়দ রফিকুল ইসলাম ভাই। মেহমান হিসাবে বক্তব্য রেখেছেন এবি পার্টির অন্যতম কেন্দ্রীয় নেতা জামান ভাই, আব্দুর রহমান ভাই। আমাদের সামনে বক্তব্য রেখেছেন ফয়েজি ভাই, বিশিষ্ট লেখক এবং সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার বাম পাশে শুরুতে বক্তব্য রেখেছেন মিলু ভাই। সামনে যারা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বিষয় নিয়ে আলোচনা আপনারা মোটামুটি পরিষ্কার হয়েছেন। আমিও বলতে চাই, বাংলাদেশের রাষ্ট্র, আমরা বাংলাদেশের যেহেতু নাগরিক, বাংলাদেশের রাষ্ট্র মানে আমাদের রাষ্ট্র। এই রাষ্ট্র কি মুক্ত? এই রাষ্ট্র কি স্বাধীন? এই রাষ্ট্র কি তার লক্ষ্যে পৌঁছেছে? আমি বলতে চাই, নামে মাত্র স্বাধীন হলেও আমরা মূলত এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই। যদি স্বাধীনতা অর্জন করতাম, তাহলে স্বাধীনতার 54 বছর পরে এসেও নিম্ন আয়ের মানুষ এই কথাটি থাকতো না। প্রিয় সাথী ও বন্ধুগণ, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই কয়েকটি শব্দের মধ্যে বিশাল বিপ্লবিক একটি পরিবর্তনের ইঙ্গিত ছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, নিম্ন আয়ের মানুষেরাই সর্বকালে সর্বযুগে লড়াই সংগ্রাম করেছে। সেই ব্রিটিশেরা এই দেশ শাসন শুরু করার পরে তাদের নির্যাতনে, নিষ্পেষিত হয়ে মীর নেসার আলী তিতুমীরের নেতৃত্বে একটি সংগঠন গড়ে উঠেছিল এই নিম্ন আয়ের মানুষদের নিয়ে। তারাই কিন্তু লড়াই সংগ্রাম করে বাঁশের কিল্লার মধ্যে 300 জন বীর শহীদ প্রথম এই বাংলাদেশকে, ভারতীয় উপমহাদেশকে মুক্ত করার জন্য লড়াই করে তারা শাহাদত বরণ করেছিলেন। সেই যে শুরু হলো, তারপরে আমরা দেখলাম ভারতীয় উপমহাদেশে পর্যায়ক্রমে উচ্চবর্ণ, নিম্নবর্ণ, উচ্চবিত্ত, নিম্নবিত্ত শ্রেণীতে বিভক্ত হইতে হইতে শেষে 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভারতীয় উপমহাদেশ 2 ভাগে ভাগ হলো, একটি পাকিস্তান আর একটি ইন্ডিয়া। আমরা পড়লাম দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ ধর্মের ভিত্তিতে মুসলমান হিসাবে আমাদের জায়গা হলো পাকিস্তানের সাথে। আমরা কি হলাম? বৈষম্যের শিকার হলাম। আমরা বক্তব্যে কি শুনলাম? আমাদের দেশে উৎপাদিত চিনি, কুশর ওই পাকিস্তানে গিয়ে রিফাইনিং হয়ে এসে আমরা বেশি দামে কিনি। আমাদের পাট তারা নিয়ে গিয়ে সুন্দর বিভিন্ন বস্ত্র বা ব্যাগ, বিভিন্ন পাটের সামগ্রী তৈরি করে আমাদের দেশে আবার রপ্তানি করে আমরা বেশি দামে কিনি। তার মানে কি? আমাদের উপর বৈষম্য হলো। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করলাম। 69-এর নির্বাচন হলো, বৈষম্যের বিরুদ্ধে মানুষ ভোট দিল আওয়ামী লীগকে। বৈষম্য করে তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হলো না, যুদ্ধ হলো। 71-এর মুক্তি সংগ্রাম, সেই মুক্তি সংগ্রামের ডাক আসলো যারা রাজনৈতিক উচ্চবিত্ত। আপনারা আমাকে দেখান তারা কোথাও যুদ্ধ করেছে? আমরা শুনে থাকি তারা ওই ইন্ডিয়া সহ বিভিন্ন জায়গায় গিয়ে বিলাসী জীবন যাপন করেছে। কেউ খাবারের হোটেলের ম্যানেজারি করেছে, কেউ ওই যে ক্যাম্পের দায়িত্ব পালন করছে। লড়াই সংগ্রামটা কারা করেছে? এই নিম্ন আয়ের মানুষ এবং ছাত্র যুবকেরা। প্রিয় সাথী ও বন্ধুগণ, দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করলাম। সেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে 30 লক্ষ হোক আর 3 লক্ষ মানুষ তো শহীদ হয়েছে। শাহাদতের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা একটি ভূখণ্ড পেলাম। পাওয়ার পরেই দেখা গেল সূচনা লগ্নে আমাদের এই স্বাধীনতাকে ছিনতাই করে নিলেন ইন্ডিয়া। যুদ্ধ করলাম আমরা
পাকিস্তান আত্মসমর্পণ করলেন ইন্ডিয়ার কাছে। তার মানে কি, সেই স্বাধীনতার উষালগ্নে আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে ইন্ডিয়ার ছিনতাই করার চেষ্টা করলেন। তারপরে বাংলাদেশের যারা 54 বছরের শাসন ক্ষমতায় এসেছেন, অনেক রাষ্ট্রপ্রধানই মেরুদণ্ড সোজা করে বাংলাদেশকে তার নিজস্ব পথে পরিচালিত করার চেষ্টা করেছে। আমরা কি দেখলাম, স্বাধীনতার কয়েক বছর পরে আমরা যাকে বাংলাদেশের স্থপতি বলি, কেউ জাতির পিতা বলে, কেউ বঙ্গবন্ধু বলে, আমি মনে করি অবশ্যই তার অবদান আছে। তার কারণেই তো আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল, কথা ছিল গোটা পাকিস্তানের ক্ষমতায় তারা বসবেন। যার যুদ্ধ হলো, দেশ স্বাধীন হওয়ার পরে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। আমরা ইতিহাস ঘেটে যতটুকু দেখি, তিনি মাথা সোজা করে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। আর এই কারণেই আমরা মনে করি ইন্ডিয়া তাকে হত্যা করেছে। তারপরে আবার শাসন ক্ষমতার পরিবর্তন আসলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন। তিনিও মাথা সোজা করে এই দেশকে শাসন করার চেষ্টা করেছেন। এই নিম্ন আয়ের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য খাল খনন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন, তাকেও হত্যা করা হলো। প্রিয় সাথী ও বন্ধুগণ, এক পর্যায়ে এসে বাংলাদেশের ক্ষমতায় বসানো হলো কাকে? শেখ হাসিনাকে। আমি 2009 সালের কথা বলছি। ক্ষমতায় বসানোর পরে তাকে পৃষ্ঠপোষকতা দিয়ে একেবারে ফ্যাসিবাদের সর্বোচ্চ শিখরে তাকে পৌঁছানো হলো। নিম্ন আয়ের মানুষের কথা তার কানে বুঝলো না। তার আশেপাশে ওই যে কামাল ফয়েজি ভাই বক্তব্য বললেন যে একজন আলেম তৈরি হলে নাকি 14 গোষ্ঠীকে সে ব্যস্ত নেয়, আবার একজন লোক যদি শিক্ষিত হয় বা উচ্চ পর্যায়ে যায় 14 গোষ্ঠীকে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আওয়ামী লীগ, শেখ হাসিনা কিন্তু তার গোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে ব্যস্ত হলেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করলেন না, এই নিম্ন আয়ের মানুষের ভাগ্য পরিবর্তন করলেন না। একের পর এক জুলুম নির্যাতন চলতে থাকলো। মানুষকে, ভালো মানুষকে রাস্তাঘাট থেকে ধরে নিয়ে গিয়ে কিছুদিন আটকে রেখে, যার মুখে দাড়ি নাই, 6-7 মাসের ব্যবধানে যখন মুখে সুন্দর জঙ্গির মতো দাড়ি তৈরি হলো, তখন তাকে ক্রসফায়ারে হত্যা করে ছবি প্রকাশ করে বলা হলো তিনি জঙ্গি। এইভাবে একের পর এক নাটক সাজিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পৃথিবীর সামনে উপস্থাপন করা হলো। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হলো না। আপনারা যারা সামনে আছেন, আপনারাও সাক্ষী, আমিও সাক্ষী। এই ফ্যাসিবাদ পতনের জন্য এই ঢাকার রাজপথে আমরা আপনারা মিলে একসাথে লড়াই সংগ্রাম করেছি না? যুদ্ধ করেছি, গুলির সামনে নিজেদেরকে বুক পেতে দিয়েছি। হয়তো আপনারাও মারা যেতে পারতেন, আবু সাইদের মতো আমরাও শহীদ হতে পারতাম, তাহলে আজকে কথা বলার সুযোগ থাকতো না।